বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নৈতিকতার বিপর্যয় উত্তরণের উপায়। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অন্যতম একজন শিক্ষাবিদ প্রফেসর এমিরেটাস ডক্টর শাহজাহান খান, উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অ্যান্ড এমেরিটাস প্রফেসর, ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। আপনাকে স্বাগতম শ্রদ্ধেয় প্রফেসর শাহজাহান। কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো আছি। আপনি দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে ছিলেন। জি, আমি দেখেছি, শুনেছি আপনার যে আদর্শিক একটা ভিত্তি আছে খুবই মজবুত। বর্তমানে বাংলাদেশে এমন এক নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সমাজের প্রতিটি স্তরে নৈতিক মূল্যবোধ চরম অবক্ষয় ঘটেছে, টপ টু বটম। সেটা যে কোনো পেশায় বলেন, যে কোনো ব্যবসায় বলেন, ছাত্র সমাজের মধ্যে বলেন, আর রাজনীতিবিদদের মধ্যে তো কথাই নেই। একটা তিলকে তাল বানিয়ে কথা বলা, সত্য মিথ্যার মিশ্রণ করে মানুষের চরিত্রকে ঘায়েল করা, ক্যারেক্টার অ্যাসেসিনেশন যেটা বলে। গত 2 দিন আগে যে একটা দুঃখজনক বিপর্যয় ঘটল বাংলাদেশের ইতিহাসে, আপনার একটি ফাইটার পাইলট অথবা প্রশিক্ষণ বিমান ধ্বংস হলো, সাথে সে অ্যাক্সিডেন্টে মারা গেলেন পাইলট তৌকির সহ এ পর্যন্ত এজন নাও 32 জন, এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও 20 জন। 100-র উপরে এই শিশুরা আজকে বার্ন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পুরো জাতি স্তম্ভিত। এই এত বড় মর্মান্তিক ঘটনার পরেও আমাদের কিছু সংখ্যক লোকের চারিত্রিক উন্মাসিকতা, দয়া, মায়া, মহব্বত, মানুষের প্রতি ভালোবাসা তো দেখা যায়নি। তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, এমনকি সেক্রেটারিয়েট আক্রমণ করলো, নানান কুৎসা রটনা করছে যে 100 লাশ গায়েব করা হয়েছে। আবার সেনাবাহিনী, বিমান বাহিনীর প্রতি দোষারোপ, নানা ধরনের কাহিনী চলছে। এটা কি আপনি চারিত্রিক বিপর্যয় বলবেন না? তো এর থেকে আপনি একজন শিক্ষাবিদ হিসেবে আমাদের দেশের এই ব্যর্থতা থেকে উত্তরণের উপায় কি, আর কেনই বা এটা ঘটছে বলেন? অত্যন্ত সময় উপযোগী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথমেই আমি যারা এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি দ্রুত। আর সমস্ত পরিবার এবং আত্মীয়দের আল্লাহর কাছে ধৈর্য এবং সাহস দিয়ে এই অবস্থার উত্তরণের জন্য দোয়া করি। এবং আজকে আমরা জুলাই আগস্ট মাসে আছি। এই জুলাইয়ের আগস্টের যারা আমাদের অগ্রসেনা ছিল তাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের জন্য সুস্থ জীবন কামনা করি। আমি মনে করি এই জাতি এই দুইটা ঘটনা এবং দুর্ঘটনার সমন্বয়ে যারাই ক্ষতিগ্রস্ত তাদের দেখাশোনা করবে, তাদের ভবিষ্যৎ যেন নিশ্চিত হয়, তারা যেন এর কারণে কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমাদের দেখা উচিত। যাদের কৃতজ্ঞ থাকতে হবে আমাদের জাতি হিসেবে। মূল প্রশ্ন আসি আপনার, নৈতিকতা অবক্ষয় এটা বাংলাদেশে আমি খুব স্পষ্টভাবে দেখতে পারি, কারণ আমি 37 বছর পরে দেশে ফিরেছি। আমি 7 বছর কানাডায় ছিলাম এবং 30 বছর অস্ট্রেলিয়ায় ছিলাম। আমার কাছে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য আমি করেছি। মানুষের মধ্যে আগে যারা দয়া মায়া ছিল, একটা সম্মান ইজ্জত বোধ ছিল, একটা ভালোবাসা ছিল, দায়িত্ব বোধ ছিল, সেটা অনেক অংশে কমে গেছে। এটা একটা সামাজিক অবক্ষয় এবং এটার নিশ্চয়ই কারণ আছে, নানান কারণ। আধুনিকরণ থাকতে পারে, মানুষের গ্রিড বা লোভ, রাতারাতি বড় অর্থবান হওয়ার থাকতে পারে। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে মানুষ সবাই নিষ্পাপ জন্মগ্রহণ করে, নীতি নৈতিকতার মধ্যেই জন্মগ্রহণ করে। তার এই নীতি নৈতিকতা থেকে চ্যুত করার জন্যে বা দূরে সরানোর জন্যে দায়ী হচ্ছে তার পরিবার এবং আমরা তার সমাজ। আমরা যদি তাকে শাহজাহান ভাই, আপনি পরিবারের কথাটা যে বললেন, এখন তো আর সেই আগের জামানা নেই যে জামানায় একটা যৌথ পরিবারে একজন শিশু তার শৈশব, কৈশোর, যৌবন বড় হয়। সেখানে যৌথ পরিবারে চাচা, জেঠা, দাদা, দাদি, নানা, নানি, নানা ধরনের তাদেরকে লালন পালন করার মতো, তাদেরকে মানুষ করার মতো সেই পন্থা ছিল। এখন তো
বিভিন্ন যে একক পারিবারিক প্রথা, স্বামী স্ত্রী জি। চাকরি করে, মাঝখানে 2টা সন্তান, কাজের বুয়া কাজের ছেলে দেখাশোনা করে, স্কুলে যায়, স্কুল থেকে ফিরে আসে, বাবা মার সংস্পর্শে আসে না। তো আপনি পরিবার প্রথা এটাই আমি বলছি যে পরিবার থেকে যে নীতি নৈতিকতা আমরা শিখতাম আগে, রাইট, সে পরিবারটাকে এখন ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে আমাদের পরিবারে দাদা দাদি বা নানা নানির কোনো স্থান নাই, রাইট, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। তাদেরকে এখন তো বৃদ্ধাশ্রমে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কথাটা বৃদ্ধাশ্রম কথাটা বোধহয় ঠিক না, এটা আশ্রম না, আশ্রম তো অন্যভাবে ব্যবহৃত হয়। জি জি, এটা বৃদ্ধালয় বা যেখানে বলা হয় অবহেলার জায়গা, সেখানে এরা যদি থাকতো আমাদের পরিবার সাথে, তাহলে এদের থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর জি, নীতি নৈতিকতাই বলেন, আদর্শ বলেন, পারিবারিক ঐতিহ্য বলেন, এগুলো সবই শিখতে পারতো, দেখিয়ে শিখতো। রাইট, রাইট, তো এটার থেকে আমাদের শিশুরা বঞ্চিত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ বংশধর বঞ্চিত হচ্ছে। এখানে আমার চিন্তা করার বিষয় আছে যে আমরা কি ওয়েস্টার্ন মডেলে অন্ধভাবে যাব, নাকি আমাদের নিজস্ব কোনো মডেল আমরা দাঁড় করাবো। আমি গতবার আগের বার যখন অস্ট্রেলিয়া গেছিলাম, তখন আমাকে দীর্ঘ একটা ইন্টারভিউ দিতে হয়েছে। ওখানকার যে ওল্ড কেয়ার যে সমস্ত সংস্থা আছে, এরা ওখানে এখন ধর্মীয় বিষয়গুলোকে শ্রদ্ধা রেখে সেই আলোকে ওই 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 সেবাটা দেওয়ার চেষ্টা করতেছে, কীভাবে করা যায়, উপাসনা থেকে শুরু করে মানুষের যে ধর্মীয় শিক্ষা আছে সেগুলো করার জন্য। কিন্তু এটা সমাধান না। আমি বলেছি পরিষ্কার যে এখানে তোমরা তো টাকা দিচ্ছ বৃদ্ধ লোকদেরকে আশ্রম নার্সিংহোমে রাখার জন্য, ওল্ড এজ কেয়ার রাখার জন্য, ওই টাকাটাই পরিবারকে দাও, বাপ মার সাথে ছেলেমেয়েরা থাকুক, নাতি নাতিরা থাকুক। এই জিনিসটা আমার দেখা দরকার। আর যে কথাটা আমি আরও বড় করে বলবো, যে আজকের সমাজে আমাদের যারা বাচ্চা, আমাদের শিশু বা কিশোর, তারা কোনো রোল মডেল খুঁজে পাচ্ছে না। রোল মডেল খুঁজে পাচ্ছে। তারা দেখতেছে যে আশেপাশে যারা আছে তারা ড্রাগ খাচ্ছে, আশেপাশে যারা আছে তারা ওই মোবাইলের মধ্যে দিন কাটাই দিচ্ছে, কি দেখে। কিন্তু এখানে যদি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো একজন শিক্ষক মানুষ, জি। এই যারা স্কুল ছোট প্রিলিমিনারি থেকে শুরু করে, এলিমেন্টারি এডুকেশন থেকে শুরু করে, ধরেন একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যারা শিক্ষকতা করছেন, শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন, তারা কি রোল মডেল হতে পারেন না? ও সেটাই হওয়া দরকার, সেটাও হওয়া দরকার, বাপ মারও হওয়া দরকার, তবে শিক্ষকের বেশি হওয়া দরকার। আপনার আগের দিনে যারা আমাদের শিক্ষক ছিলেন, অনেকে আমরা বলা বলি করি তারা লেজেন্ডারি শিক্ষক ছিলেন। এই যে দেখেন আমাদের যে এখানে এখনও আছে, এই যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, বিমান অ্যাক্সিডেন্ট, একজন মহিলা মেহেরিন চৌধুরী, উনি ইচ্ছে করলে উনি বেঁচে যেতে পারতেন, হ্যাঁ, বাচ্চাদেরকে রেখে উনি চলে যেতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। আমি কালকে আমাদের ইউনিভার্সিটির অনুষ্ঠান হয়েছে এই সম্পর্কে, জাতীয় শোক দিবস, আমি পরিষ্কার বলেছি শিক্ষকের কাজ শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দান করা না। শিক্ষক এই পাঠ্যপুস্তকের বাইরে যে মানুষ, সেই মানবিক চরিত্র এবং মানসিক দৃষ্টান্ত শিক্ষক হতে হবে। এই মেহেরিন চৌধুরী একটা উদাহরণ দিয়ে গেছেন, শুধু তার ছাত্রদের জন্য না, সারা দেশবাসীর জন্য, শুধু মানবতার জন্য, এরকম শিক্ষক আমাদের দরকার, যারা স্যাক্রিফাইস করবে নিজের প্রয়োজনীয় জীবনকে ছাত্রদের জন্য। তা এই শিক্ষক দেখলে মানুষ কেন তাদেরকে মানবে না, কেন তাদেরকে শ্রদ্ধা করবে না? আর যদি শিক্ষক যদি এমন হয়, যে আমি পত্রিকা দেখেছিলাম 2-3 বছর আগে, স্কুলের শিক্ষক নেওয়ার পরীক্ষা হচ্ছে, 400 কতজন সেখানে বহিষ্কৃত হয়েছে নকল করে। তো এরা যদি শিক্ষক হয়, এরা তো দুর্ভাগ্য, এরা বহিষ্কৃত, যারা বহিষ্কৃত হয় না তারাও একই কাম হয়তো করেছে, অনেকেই, কিছু হয়তো এক্সেপশন আছে। এরকম লোক শিক্ষকের, তাহলে এর থেকে আমরা কী পাবো, কী নৈতিকতা শিখাবো? যা নিজেরাই নকল করে শিক্ষক হচ্ছে, তারা তো ছাত্রদেরকেও ওর বাইরে আর কেউ শিখাইতে পারবে না। এখানে আমাদের বড় চ্যালেঞ্জ, যে আমাদের দেশের যারা তরুণ, যারা শিশু, তাদেরকে আমরা নীতি নৈতিকতা খালি মুখ দিয়ে শিখাইলে হবে না, তারা দৃষ্টান্ত দেখতে যায়। আমি যদি নিজে সৎ না হই, আমার ছেলে মেয়ে আর আমাকে অবশ্যই বুঝবে যে আমি অসৎ। তাদেরকে আমি যত অনসিহত করি, কথা বলে কোনো কাজ হবে না। তো এই জন্য মানুষকে একটা, যদি আমরা অন্যায় থেকে দূরে রাখতে চাই, তাহলে অন্যায় থেকে যারা দূরে আসে, যারা ভালো মানুষ, তাদের শিক্ষাগত পেশা তাদেরকে আসতে হবে, এবং তারা ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে হবে যে তারা শুধু জাগতিক জ্ঞান অর্জন করেই শেষ হবে না, সেখানে তারা নৈতিকতা শিখবে, তারা আচার ব্যবহার শিখবে, ভদ্রতা শিখবে, সমাজে কীভাবে চলতে হয় সেগুলো শিখবে, যাতে এই সমাজে একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারে তারা। এখন যেটা হয়েছে, আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতির যারা নেতৃত্ব দিচ্ছে বা আগে যারা দিয়েছে, এখন হয়তো আছে এরকম, এদের সম্পর্কে জাতির ধারণা কি, 1000 কোটি টাকা একজনের মালিক, একটা সরকারি চাকরি করে কিভাবে একজন লোক 1000 কোটি টাকার মালিক হয়? একজন ব্যবসা করে, অবৈধ ব্যবসা করে কিভাবে 1000 কোটি টাকা মালিক হয় রাতারাতি? তো এখানে আমরা রং এক্সাম্পল, আমরা ভুল দৃষ্টান্ত আমাদের ছেলে মেয়েদের সামনে তুলে ধরছি। এরা যদি এখানে
যদি দেখতে হচ্ছে না ন্যায়ভাবে জীবনযাপন করে এখানে তারা সম্মানিত হচ্ছে, আর অন্যায় করলে তারা ধিক্কৃত হচ্ছে। আমাদের সমাজে উল্টোটা হয়েছে, যারা অবৈধ টাকা এবং অবৈধ ক্ষমতার মালিক তাদেরকে আমরা সম্মান করি, সালাম দিই, আর যারা ন্যায় পথে নীতির পথে আছে, যাদের টাকা পয়সা কম, তাদের বিদ্যা বুদ্ধির কোনো অভাব নাই, কিন্তু তাদেরকে আমরা এভাবে সম্মান করি না। সুতরাং এই যে আমাদের মাপকাঠি, এই মাপকাঠি আমাদের এখন বদলে গেছে। এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। যারা অপকর্ম করেন, দুষ্কৃতি করেন, সে টাকার পয়সা হোক অন্য অন্যভাবে হোক, তারা যেন সমাজে কোনোভাবে সম্মানিত না হয়। আমরা যেন এই থেকে আমরা যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেও কাজ হবে না। আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে যারা ভালো মানুষ, যারা নীতি নৈতিকের মধ্যে আছে, যারা অপকর্মের মধ্যে নাই, যারা কুকর্মের মধ্যে নাই, যারা অন্যায়ের মধ্যে নাই, যারা ন্যায়ের পথে আছে। তাহলে দেখা যাবে যে এই ভবিষ্যৎ বংশধর আমাদের আবার ফিরে আসবে। তা না হলে যদি শুধু আমরা কথা বললেই হবে না, আমাদের কামনা করলে হবে না, এবং এর জন্য হার্ড ওয়ার্ক লাগবে। আপনি যদি একজন ভালো শিক্ষক চান, তাহলে ভালো তাকে বা মায়না দিতে হবে, বেতন দিতে হবে। অস্ট্রেলিয়াতে আমি আপনাকে বলি, অস্ট্রেলিয়ায় যারা শিক্ষক হবে তারা এডুকেশনে ডিগ্রি করে। গভর্নমেন্ট এদের টিউশন ফি কমাই দিয়েছে যাতে বেশি ভালো ছাত্র ওখানে আকৃষ্ট হয়। চাকরি যখন শুরু করবে, প্রথম জব যেটা চাকরি যেটা, এই যারা শিক্ষক তাদের বেতন বেশি অন্য পেশার তুলনায়। জি, তার মানে যারা ভালো ছাত্র তারা শিক্ষকতা যাচ্ছে। আমাদের দেশে হয় কি, যারা কোনো চাকরি বানা তারা ওকালতি করতো আগে, এখনও তো শিক্ষকতা করায়। এটা হয় না। যারা জাতির ভবিষ্যৎ বংশধরকে গঠন করবে তাদের নিশ্চয়ই মেধাবী হইতে হবে। আর এই মেধাবী হবে না যদি আমরা তাদেরকে যথেষ্ট পুরস্কার না দিই, তাদের বেতন ভাতা ওইভাবে যদি না হয়। আর এরাই যদি ভালো মানুষ হিসেবে আমাদের ছেলেমেয়েদের গড়ে তুলতে পারে, তাহলে আমরা নীতি নৈতিকতার ভিত্তিতে ভালো মানুষ সৃষ্টি করতে পারবো, ভালো পেশাজীবী সৃষ্টি করতে পারবো। এখানে আমাদের চ্যালেঞ্জ। আজকে সমাজে দেখেন, ব্যবসার জগতের শিরোমণি ছিল একজন লোক, নাম নাই বললাম, জি, তিনি এখন জেলখানায় আছেন। জি, শিক্ষকতার পেশায় একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিরোমণি ছিলেন, উনি এটা ওটা গবেষণা করেছেন, ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন, জেলখানায় আছেন। জি। তাহলে কি মেসেজ যাচ্ছে আমাদের জাতির কাছে? আপনার দেশের ইমাম পালিয়ে গেছে, জাতীয় মসজিদের ইমাম। আমরা যে নৈতিক অধঃপতনের কথা আলোচনা করছিলাম, আমাদের এই বাংলাদেশ একটা পুরা পুর খাওয়া দেশ একটা বলা চলে। একটার পর একটা সরকার আসে, আমরা শান্তির মুখ দেখি না, আমরা সেই নৈতিকতা ফিরে পাই না। ম্যাক্সিমাম দেখা গেল স্বাধীনতার পর পুরি এমন ধস নামলো, মানুষের নৈতিকতা, ইয়াং জেনারেশন চোর বাটপার খুন রাহাজানি সাথে জড়িত হলো। এবং পরীক্ষা দিয়েছে ড্যাগার নিয়ে, মনে আছে? ড্যাগার বলতাম সেটাকে, ড্যাগার, ইয়ের উপরে টেবিলের উপর ড্যাগার রেখে, আপনার বেঞ্চের উপর ড্যাগার রেখে যাতে কেউ না আসতে পারে, বই দেখে পরীক্ষা। এবং বলা হয় 72, 73, 74 যারা BCS-এর, তারা এই দেশটাকে ধ্বংস করার মূল কারিগর ছিল। এখনো কি আমরা এই বিগত 16 বছরে তাই দেখেছি, একই জিনিস দেখেছি। মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে তাদের নাতি নাতৃদেরকে ক্যাডার বাহিনীকে প্রশাসনে ঢোকানো হয়েছে, বিভিন্ন শ্রেণীতে ঢোকানো হয়েছে। এই যে একটা অধঃপতন, এই অধঃপতন থেকে আপনি কি মনে করেন এখানে উত্তরণের কি কি পথ, এটা একটু যদি বলেন কাইন্ডলি। হোয়াট আর দ্য ওয়েজ অ্যান্ড মিনস টু ওভারকাম দ্যাট? এটা খুবই দুঃখজনক যে এত লক্ষ লোক জীবন দিয়েছে 71 সালে, তার পরবর্তী সময়েও 24 সালেও সব 1,500-এর মতো লোক জীবন দিয়েছে। আমরা কিন্তু যখন দুর্যোগ আসে, বিপর্যয় আসে, তখন আমরা একত্রিত হই, ভালো হওয়ার আমরা তখন চেষ্টা করি, স্লোগান দেই। কিন্তু যখন এই দুর্যোগ চলে যায় তখন আমরা সব ভুলে যাই, আবার নিজেদের পকেট ভর্তি করার চেষ্টা নেমে যাই, নিজেদের ক্ষমতা মজবুত করার চেষ্টা নেমে যাই। এটা যেন এবারও না হয়, এটা আমাদের সবাই সতর্ক থাকা উচিত। কারণ এই জাতি আর কতবার প্রতারিত হবে? 47-এ প্রতারিত হয়েছে, 71-এর পরে প্রতারিত হয়েছে, এবং 24-এ যদি প্রতারিত হয় তাহলে জাতির আশা কোনো ভরসা থাকবে না। এখানে আপনি যে কথাটা বলেছেন, যারা আমাদের দেশে রাজনীতি করে বা যারা আমাদের দেশে প্রশাসন চালান, পুলিশ বাহিনী সহ, আমি মনে করি এরা সব সেবক এবং জনগণের ট্যাক্সের টাকায় আমি সহ। না, এটা তো ইংরেজিতে আমরা গভর্নমেন্ট সার্ভেন্ট বলি। এক্স্যাক্টলি, এটা গভর্নমেন্ট সার্ভেন্টের বাংলা হলো জনগণের চাকর। কিন্তু বাস্তবে আমরা যখন গভর্নমেন্ট অফিসে যাই তখন কিন্তু এটা আমরা দেখি না। প্রভু, আমি আপনাকে উদাহরণ দিই। আমি অস্ট্রেলিয়া যখন আমার ছেলেকে ভর্তি করার জন্য স্কুলে গেলাম, প্রিন্সিপাল তার অফিসের রুম থেকে বেরিয়ে এসে আমাকে স্বাগত জানালেন। উনি আমাকে নিয়ে ওনার রুমে ঢুকলেন,
ঢুকে আমাকে আগে বসতে বললেন, তারপর উনি বসে বললেন যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আপনার জন্য আমি কি করতে পারি। এই যে যে একটা ভদ্রতা বা একটা শালীনতা শিক্ষা, এটা আমাদের জানতে হবে, এটা আমাদের শিখতে হবে। অস্ট্রেলিয়া কোনো অফিসে যদি আপনি যান বা কানাডায় আমি থেকে যখন যান, গেলেই প্রথম যে থাকবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার, স্যার আপনার জন্য আমি কী করতে পারি, মানে নিবেদন করতে নিজেকে, নিজের সেবার জন্যে। আমাদেরকে এখানে যেতে হবে, আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় আমরা বেতন নিচ্ছি, অথচ আমরা সেবক না হইয়া আমরা শাসক হয়ে যাচ্ছি। পিয়নের দাপটেই তো অফিসে ঢোকা যায় না, সেই তো কথা। এখন এই যে পিয়ন, মানে এই যে সাধারণ মানুষ যারা, এদের কষ্টের টাকাই তো আমরা শিক্ষা। আজ আমাকে অনেকে বলে যে আপনি কেন ফিরলেন দেশে, অনেক বছর বলেন যে আপনি তো ওখানে ভালো ছিলেন, আপনি এত টাকা বেতন পাইতেন, এত সম্মানের চাকরি ছিল। আমি বলেছি যে আমি ঋণ শোধ করার জন্য এসেছি। আমার ঋণটা কি? আমার ঋণ হচ্ছে এদেশের মানুষের ট্যাক্সপেয়ার টাকা আমি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ার সুযোগ পেয়েছি, মাশাআল্লাহ। এবং আমি যখন ফিরে এসে ঢাকা ইউনিভার্সিটিতে ছুটি নিয়ে আবার অস্ট্রেলিয়া চলে যাই 92 সালে, তখন আমি 4 বছরের যে আমার স্টাডি লিভের যে বেতন আমি পেয়েছি 1,63,000 টাকা, আমি পুরো টাকা ফেরত দিয়ে তারপর আমি ছুটি নিয়ে গেছি। আমি বলেছি তখন, আমাদের মনিজুর মিয়া সাহেব ভাইস চ্যান্সেলর ছিলেন, যে স্যার টাকা অনেকে মেরে যায় শুনেছি, আমিও হয়তো জানি কীভাবে করতে হয়, কিন্তু আমি তো আখেরাতে বিশ্বাস করি, সুতরাং আমি 1 পয়সা মারবো না, 100 টাকা ফেরত দিয়ে যাবো। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আজকে যারা আমাদের শাসনে আছেন, প্রশাসনে আছেন, আমাদের শিক্ষায় আছেন, আমাদের ব্যবসায় আছেন, তারা যদি এই দায়বোধটা না থাকে যে দেশের মানুষের টাকার কারণে বা তাদের ট্যাক্সের কারণে আজকে আমি এই পর্যায়ে আসছি, আমি না লেখাপড়াও শিখতে পারতাম না, তাহলে আমাদের সমস্যা। এখানেই হচ্ছে আমাদের মূল প্রশ্ন, যে আমরা এখনও কি ব্রিটিশ কায়দায় যারা আমাদের কেরানি বানাই গেছে, কেরানি হিসেবে আমরা শাসক হয়ে যাব, নাকি আমরা সেবক পর্যায়ে আমরা নিজেদেরকে নামে আসবো। রাজনীতির ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, রাজনীতি আমাদের একটা পেশা, যেটা হওয়া উচিত মানব কল্যাণের জন্য নিবেদিত প্রাণ লোকদের। পাওয়ার জন্য রাজনীতি করা উচিত, দেওয়ার জন্য রাজনীতি করা উচিত। কারণ আমার এলাকার মানুষের এই অভাব আছে, আমি এটা সমাধান করবো, এটা আমার রাজনীতি। আমার দেশের মানুষের এই প্রয়োজন, আমি এটা করবো, এটা আমার রাজনীতি। কিন্তু ওখানে যাই আমি টাকা মারবো, এবং ওখানে যে আমি বেতন ভাতা পাবো, আমি ট্যাক্স ফ্রি গাড়ি পাবো। আচ্ছা, ট্যাক্স ফ্রি গাড়ির এই আইডিয়াটাই তো খারাপ। আর যারা আমার দেশে রাজনীতি করে, যারা সংসদের সদস্য হন, সংসদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, প্রশাসন চালানো না। কিন্তু বাংলাদেশে মনে হয় যে সংসদে যারা নির্বাচিত হন, প্রশাসনটাই তাদের আসল জিনিস। এখানে আমাদের সম্পূর্ণভাবে ভুল বোঝানো হয়েছে এবং ভুল দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কোনো সংসদে যারা সদস্য, তারা প্রশাসনের কোথাও হস্তক্ষেপ করবেন না, স্কুলের প্রেসিডেন্ট হবেন না, ওরা উপজেলারও কিছু হবেন না, আইন প্রণয়ন করা। শাহজাহান ভাই জানেন লেটেস্ট কি হচ্ছে? বিভিন্ন অঞ্চলে, ঢাকা, বাংলাদেশের সর্বত্র যেগুলো পেরিফেরিতে স্কুল কলেজ আছে, উদ্বীর রাজনীতিবিদ যারা, কিংবা তথাকথিত অসৎ রাজনীতিবিদ যারা লেখাপড়ার গুরুত্বই দেয় না, মানুষকে অশিক্ষিত করে রাখতে চায়, প্রত্যেকটা স্কুল কলেজে তারা ঘোষণা দিয়েছে যে আমরা ক্ষমতায় আসছি, এই পুরো কমিটি চেঞ্জ, আমি যাদেরকে নমিনেট করব তারাই কমিটিতে থাকবে, এবং সেখানে দেওয়া হচ্ছে অর্ধশিক্ষিত, কুশিক্ষিত লোকদেরকে কমিটিতে দেওয়া হচ্ছে। তারা কন্ট্রোল করছে মাস্টার ডিগ্রি পাস শিক্ষয়িত্রীদেরকে। এটা কি বলবেন আপনি? আমি যেটা যত জানি, বর্তমান সরকার যেটা করেছে, মাস্টার ডিগ্রি থাকা প্রয়োজন যদি স্কুল কমিটিতে কেউ মেম্বার হতে চায় বা সভাপতি হতে চায়। এটা যদি বর্তমানে ঘটে থাকে, সেটা বর্তমান সরকারের নীতির পরিপন্থী, এটা হওয়া উচিত না। আপনি ঠিকই কথা বলেছেন, কারণ যে সমস্ত আমাদের শিক্ষকরা যেখানে মাস্টার ডিগ্রি হোল্ডার, তাদেরকে যারা পরিচালনা করবেন স্কুল কমিটিতে, তাদের অবশ্যই মাস্টার ডিগ্রি থাকা উচিত। তা নাহলে এখানে সম্মানবোধটা থাকবে না, এখানে দায়িত্ববোধটা থাকবে না। আমি যেটা মনে করি, এখন যারা নেতা হবেন বা উদীয়মান যারা নেতা, তাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার, যে আমাদের সমস্ত কার্যক্রম এখন মানুষ দেখছে, পর্যবেক্ষণ করছে। সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে কোনো কিছু থেকে আজকে লুকায় রাখার উপায় নাই। সুতরাং আজকে যদি আমি কোনো খারাপ কাজ করি, এই খারাপ কাজটা শুধু আমাকে সমাজে খারাপের চিন্তা করবে, আমার দলকেও কলুষিত করবে। এই দলকে কলুষিত করানোর অধিকার কি আমার আছে? আমাদের এই অনুভূতি নিয়ে দল করা, দল করায় কোনো অসুবিধা নাই, কিন্তু দল করে যদি আমি খারাপের দিকে যাই, দলের বদনাম ডেকে আনি, তাহলে এই দলকে আমি কলঙ্কিত করলাম। এই দলে করার কোনো অধিকার আমার নাই। আমি এখানে টাকা বাড়ানোর জন্য বা অন্যায় করার জন্য আমি দলকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলাম। এটা আমরা আগেও দেখেছি যে দলের যারা সুবিধাবাদ, যারা দুষ্কৃতিকারী,
তারা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় তাদের কাজ চালিয়ে যায়। এদের দলের প্রতি সামান্যতম কমিটমেন্ট নাই। এদের কমিটমেন্ট হচ্ছে দুষ্কৃতি করা, টাকা বানানো, ক্ষমতা অপব্যবহার করা। সুতরাং যারা দল চানা, দলের যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ নেতৃবৃন্দ, ওনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই জাতীয় লোক যেন দলের বদনাম করতে না পারে। আর দলের মধ্যে যত সততা বাড়বে, যত মানুষের সেবা দেওয়া বাড়বে, যত মানুষ কল্যাণের জন্য নিবেদিত হবে, তত দলের জনপ্রিয়তা বাড়বে। যারা অপকর্মকারী, দুষ্কৃতিকারী, যারা সন্ত্রাসী, তারা দলের জন্য লায়াবিলিটিস, অ্যাসেট না। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো তত আমাদের সমাজের কল্যাণ হবে। তাদেরকে জায়গা দেওয়াই উচিত না, কোনো দলে দেওয়া উচিত। কোথায় যাবে এরা? কোনো দল যদি এই সমস্ত খারাপ জায়গা না দেয়, তাদের রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। এখানেই আমাদের চ্যালেঞ্জ। যদি আমাদের রাজনীতি এটা করতে পারে, তাহলে আমাদের নীতি নৈতিকতা করতে পারে। ফিউচার টেন্স দিয়ে বললেন কেন? বর্তমানে যে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলগুলো আছে, তাদের তো হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বাহিনী আছে। এই রাজনৈতিক দলগুলো কি সেই কর্মসূচি আছে, অভ্যন্তরীণ কর্মসূচি, যে আমাদের দলের যারা কর্মী, সমর্থক কিংবা তাদের যে যারা রাজনীতি করছে, তাদের চারিত্রিক মূল্যায়ন করে তাদের চরিত্র যাতে উন্নত হয়, আদর্শিক হয়, তারা মিথ্যা কথা বলবে না, প্রতারণা করবে না, চাঁদাবাজি করবে না, মাদক ব্যবসা করবে না, দুর্নীতি করবে না, মাস্তানি করবে না, এই জিনিসগুলো কি কোনো প্রশিক্ষণ কর্মশালা তাদের হয় এই বিভিন্ন রাজনীতিক দলগুলো যে আছে? দেখেন, এই আমি তো রাজনীতির সাথে ওইভাবে জড়িত না, তবে আপনি যে কথাগুলো বলেছেন এগুলো খুব ন্যায়সঙ্গত কথা। যে আমার দলে যারা আসবে তাদেরকে আমি কিভাবে ভালো করব, ভালো রাখবো, এই প্রোগ্রাম আমার থাকতে হবে। তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে, তাদের প্রতি অবজারভেশন রাখতে হবে। আজকে যারা দলের জন্য লায়াবিলিটি, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এখন অবস্থা এরকম হয় যে কম্বলের থেকে যেন লোম বসার মতো না হয়, তাহলে সবাই যদি আমাদের বিদায় করে, তাহলে তো হবে না। সুতরাং এটা একটা চ্যালেঞ্জ। নতুন প্রজন্মের যারা আমাদের জেনারেশন জেড, এরা কিন্তু সব কিছু খেয়াল করতেছে। আমরা হয়তো এই 5ই আগস্টের আগে মনে করতাম যে এরা মোবাইল টিপে এরা বোধহয় খোঁজখবর রাখে না, কিন্তু 5ই আগস্টের পরে প্রমাণ হয়েছে যে না, এরা খালি খোঁজখবর রাখে না, এরা গুলির সামনে দাঁড়াতে পারে, এরা একটা গুলি খেলে আর নড়ে না। এবং এই যে অবস্থা থেকে এরা যে স্যাক্রিফাইসের মাধ্যমে দেশটা যে এখন যে পর্যায়ে আমরা আনছি বা আমাদের আসছে, এ পর্যায়ে থেকে খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা যদি কেউ করে, তারা নিশ্চয়ই ব্যর্থ হবে। কারণ এই ভবিষ্যৎ বংশধর, তাদের দৃষ্টিভঙ্গি, তারা চায় একতা। আমার কাছে খুব ভালো লাগে, আমি যখন ওই সময় দেখেছি যে আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, অর্ধশিক্ষিত, পেশাজীবী, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সহ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাহাড়ি, সবাই একসাথে একটা ঐক্যবদ্ধ করে তুলছে। তাদের উদ্দেশ্য ছিল একটা ভালো দেশ আমরা পাবো, এখানে আমরা সবাই মিলে সম্মান এবং ইজ্জতের সঙ্গে আমরা বসবাস করতে পারবো। সেই চেতনাকে, সেই অনুভূতিকে সামনে রেখে আমাদের ভবিষ্যৎ শিক্ষা, ভবিষ্যৎ সমাজ, ভবিষ্যৎ ব্যবসা, ভবিষ্যৎ সমস্ত কিছু ওই দিকে টার্গেট হওয়া উচিত। তা না হলে রক্তের প্রতি আমরা বেইমানি করব, এবং এই রক্ত আমরা কোনোদিন মূল্যায়ন করতে পারবো না। দেখেন, এই যে আমরা দেখি যে বাচ্চা শিশু মেরে ফেলেছে। আপনারা হয়তো জানেন যে এখানে 1,500-এর মতো শহীদ হয়েছে, তার মধ্যে বোধহয় 12-13 জন ছিল হিন্দু ধর্মাবলম্বী। সুতরাং এখানে আমরা যখন নাগরিক অধিকারের প্রশ্ন আসে, তখন ধর্ম বড় কথা না। যারাই বাংলাদেশি নাগরিক, তাদের প্রতি আমাদের সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবস্থা করতে হবে। তারা যেন কোনোভাবে সমাজ থেকে ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমাদের ধর্মেরও শিক্ষা। যারা মুসলমান না, তাদের অধিকার সংরক্ষণ করা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমান যদি কোনো অমুসলমানের উপর কোনো অন্যায় করে, তাহলে আমি কিয়ামতের দিন ওই অমুসলমানের পক্ষে দাঁড়াবো। এরকম বোধহয় শিক্ষা অন্য কোনো নেতার কাছে আমরা শুনি নেই। এই শিক্ষাটাই যদি আমাদের নেতারা দেখাইতে পারে যে আমার দলের লোক যদি অন্য কেউ অন্যায় করে, যার প্রতি জুলুম করবে, আমি জুলুমকারীর পক্ষে হবো, আমার দলের লোকের পক্ষে আমি হবো না, তাহলে কিন্তু অনেক কিছু আমরা এগিয়ে যেতে পারবো, অনেক সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে। এখানে আমাদের প্রশ্ন যে আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারবো, না নিলে আস্তে আস্তে আমরা হারিয়ে যাবো। এবং এটাই হয়তো আমার ভয় যে আমরা যদি এই জেনারেশন যদি আবার হতাশ হয়, তাহলে এই জাতির আর কোথায় যে তারা আশ্রয় খুঁজবে। কারেক্ট। আপনার একটু কংক্রিট একটা, যদি আপনি লাস্ট শেষ মুহূর্তে একটা উপদেশ দেন জাতির জন্য, সরকারের জন্য, সমাজের জন্য, আপনি শিক্ষক হিসেবে। জি, অবশ্যই। আমি এখানে যেটা মনে করি, আমরা অনেক কিছু শিখি, নীতি নৈতিকতা আমরা বইতে পড়ি, আমরা মানুষের সাথে আলাপ আলোচনা করি। শোনেন, এই নীতি নৈতিকতা আমরা পড়ি, শিখি, এগুলো ঠিকই আছে, ভালো এগুলো, কিন্তু এই নীতি নৈতিকতা আমার নিজের মধ্যে না আসে,
তাহলে এর থেকে আমি কোনো উপকার পাবো, কোনো উপকার পাবো না, আমার পরিবার কোনো উপকার পাবে না, সঠিক, আমার সমাজ কোনো উপকার পাবে না। সঠিক। আমাকে অনেক যারা ইসলামের কথা বলেন তারা বলেন যে আমরা আমাদের ধর্মে সৎ হইতে বলা হয়েছে, দয়াবান হইতে বলা হয়েছে, অন্যায় থেকে প্রতিরোধ করতে বলা হয়েছে, খারাপ কাজ থেকে বিরত রাখতে বলা হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা শিখি, কিন্তু এগুলো শিখার বিষয় না, এগুলো শারীরিক না দেহের মধ্যে আনার বিষয়। যদি শারীরিক দেশের মধ্যে আমি ভালো মানুষ না হই, তাহলে আমি অন্য মানুষকে ভালো মানুষ হওয়ার বলার কোনো অধিকার আমার নাই, অধিকার নাই। দৃষ্টান্ত আমাদের রাখতে, আমরা যেটা বলি সেটা করে দেখাতে হবে। জি, আমাদের দেশে এখন এমনও নেতা আছে যাদেরকে আমি মনে করি যারা এই কথা ভাবছে না, এবং তারা মনে করছেন যে এদিকে তারা যাবেন, বড় দল ছোট দল সবাই মিলে। এবং আমি মনে করি তারা যদি দৃষ্টান্ত হইতে পারে, উদ্দীপনা দেখাইতে পারে, আমাদের জাতিকে ইন্সপিরেশন দিতে পারে, জাতি এগিয়ে যাবে। আর যদি তারা যদি হতাশার কারণ হয়, জাতিকে ইন্সপায়ার করতে না পারে, তাহলে এই জাতি হারিয়ে যাবে। এটা বিরাট একটা দায়িত্ব আমাদের নেতাদের পক্ষে। আমি আশা করি যে তারা এটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন, এবং এভাবেই তারা জাতিকে নেতৃত্ব দেবে। ধন্যবাদ প্রফেসর শাহজাহান ভাই। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, আমরা বুঝলাম যে পৃথিবীতে বহু জাতীয় দেশ ধ্বংস হয়ে গেছে নৈতিক অবক্ষয়ের কারণে। আজকে আমরা যারা এই অনুষ্ঠান দেখছি কিংবা দেখব, এই দেশবাসী, আমরা কি একবারও চিন্তা করি যে আমরা দেশকে, জাতিকে কি দিতে পারলাম? রাজনৈতিক দলগুলো কি একবারও চিন্তা করে তাদের কর্মী বাহিনী কি কাজ করছে? তারা কি দেশকে কিছু দিতে পারছে না নিচ্ছে? এই চিন্তাগুলো, সততার চিন্তা, যোগ্য হওয়ার চিন্তা, ভালো মানুষ হওয়ার চিন্তা, ভদ্র হওয়ার চিন্তা, বিনয়ী হওয়ার চিন্তা, অন্যকে ভালোবাসার চিন্তা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার চিন্তা যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে জাগ্রত হবে, সমাজবিদদের মধ্যে জাগ্রত হবে, রাজনীতিবিদদের মধ্যে জাগ্রত হবে, শিক্ষকদের মধ্যে জাগ্রত হবে, নেতা নেত্রীদের মধ্যে জাগ্রত হবে, প্রশাসনের মধ্যে জাগ্রত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা দেশকে কখনো একটা শান্তির দেশ বানাতে পারবো না। আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা লাভবান হবেন। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।